বাংলাদেশে মোহাম্মদ ইউনূস সরকারে বসার পর আমরা জানি বিভিন্ন জঙ্গি নেতা জেল থেকে মুক্ত হয়েছেন এবং তারা জেল থেকে মুক্তি পাওয়ার পরই কোনো জঙ্গি নেতা চিকেন নেককে ভেঙে ফেলার কথা বলেছেন, কেউ সেভেন সিস্টার দখলের কথা বলেছেন, কেউ কলকাতা দখল করার কথা বলেছেন, কেউ দিল্লি দখলের কথা বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র ভারত বিরোধী যে অরাজকতা, একে শুধু এই প্রথম বাংলাদেশের বিভিন্ন জঙ্গি নেতা জেল থেকে মুক্তি পেয়েছেন তারপরেই কি তারা এগুলো শুরু করেছেন? না, এ চলছে দীর্ঘদিন ধরে। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। সকলকে অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিষয়টা, গত 5ই আগস্ট দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি দেশ ছাড়ার পরেই মোহাম্মদ ইউনূস সরকারে বসেন এবং তারপরেই দেখা যায় বিভিন্ন জেল থেকে প্রায় 270-এর বেশি যেসব জঙ্গি নেতা ছিলেন জেলে বন্দি, তারা কিন্তু মুক্ত হয়ে যান। এবং পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন অপরাধী, যারা বিভিন্ন অপরাধ মামলায় জেলে ছিলেন, প্রায় 900 এরকম অপরাধী, তারাও কিন্তু জেল থেকে মুক্ত হয়ে যান। ফলে এক কথায় বলা চলে, বাংলাদেশ এই মুহূর্তে অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে, শুধু অপরাধী এবং জঙ্গিদের। এবং তারপরেই বিভিন্ন জঙ্গি নেতা ভারত বিরোধী নানান মন্তব্য করতে থাকেন। কেউ বলেন সেভেন সিস্টার দখলের কথা, কেউ বলেন চিকেন নেক দখলের কথা, কেউ বলেন ভারত, আসাম, মেঘালয়, ত্রিপুরায় বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, কেউ কলকাতা দখলের কথা বলেন, কেউ দিল্লি দখলের কথা বলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু কি এই প্রথম? না, এর চলছে প্রায় দীর্ঘ 10 বছর ধরে। তার কারণ, যে কয়েকজন প্রায় 8 জন যে জঙ্গি গ্রেপ্তার হয়েছেন, আমরা জানি তাদের প্রত্যেকেই কিন্তু জেরা করে গোয়েন্দা যেটা খুঁজে পেয়েছে, তা কিন্তু শুধুমাত্র যে 8ই আগস্ট মোহাম্মদের সরকারে বসেছেন তারপর থেকেই নয়। হ্যাঁ, তারা সরকারে বসার পর সে গতিটা অনেকটা বেড়েছে। তাদের যে প্রশিক্ষণ, তাদের যে বিভিন্ন যে ব্রেন ওয়াশ করা, বিভিন্ন জঙ্গি দলে যুক্ত করা, গতি বেড়েছে। কিন্তু এই প্রক্রিয়া চলছে প্রায় দীর্ঘ 10 বছর ধরে। এবার প্রশ্ন হচ্ছে, বাংলাকে টার্গেট কেন? তার কারণ, এই জঙ্গিরা রীতিমতো যায়, শুধু জঙ্গি কেন, সমস্ত মানুষই জানে বাংলার বহু পরিযায়ী শ্রমিক দেশের বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে যান। মহারাষ্ট্র হোক, কেরালা হোক, কর্ণাটক, তামিলনাড়ু, এমনকি দুবাইও যান বহু পরিযায়ী শ্রমিক। এই জঙ্গিরা এই সব পরিযায়ী শ্রমিকদের টার্গেট করেন এবং যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে কাজ করতে যান, প্রত্যেকেই আর্থিক অবস্থা রীতিমতো খারাপ, বলার অপেক্ষা রাখে না। আর খারাপ বলেই পরিবার ছেড়ে তারা যান এবং সেইখানে কিন্তু তারা তাদের, এক কথায় বলে, তাদের সংস্পর্শে আসার চেষ্টা করেন। এবং প্রথম দিকে তাদের যেমন ধর্মীয় বিষয় নিয়ে কথা বলেন, পাশাপাশি যখনই তারা ঘনিষ্ঠ হয়ে ওঠেন তখন তাদের ব্রেন ওয়াশ করা শুরু করেন এবং তাদের মাধ্যমে একদিকে তাদের যেমন জঙ্গিদের যুক্ত করেন, পাশাপাশি তাদের প্রশিক্ষণ দেওয়া, নানান প্রশিক্ষণ দেওয়া, আইডি তৈরি থেকে শুরু করে অস্ত্র প্রশিক্ষণ, সমস্ত প্রশিক্ষণ ব্যবস্থা করেন এবং তাদের মাধ্যমে তাদের লিঙ্ক কিন্তু আরও ছড়িয়ে ফেলার চেষ্টা করেছেন এই জঙ্গিরা। এমনই কিন্তু সূত্র সামনে আসে। ফলে বাংলাদেশে জঙ্গিরা মুক্ত হয়েছেন বা বাংলাদেশে কয়েকদিন আগে জঙ্গি মুক্ত, এ কিন্তু আজকে প্রথম নয়। প্রায় দীর্ঘ 10 বছর ধরে তারা রীতিমতো বাংলা, আসাম সহ বিভিন্ন রাজ্যে যেসব পরিযায়ী শ্রমিক রয়েছেন, বিভিন্ন রাজ্যে, মহারাষ্ট্র, কর্ণাটক হোক, তামিলনাড়ু হোক, চেন্নাই হোক, কেরাল হোক এবং দুবাই, এই সমস্তের বাছাই করে তাদের কিন্তু প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছেন। এবং আমরা জানি বহু বাংলাদেশি রোহিঙ্গাও, তারাও কিন্তু ভারতে প্রবেশ করেছেন। এই রোহিঙ্গাদেরও কিন্তু এই সমস্ত কাজে লাগানোর চেষ্টা করছে এই জঙ্গিরা। তার কারণ, ইতিমধ্যে যে চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে, যে একদিকে যেমন তাদের মগজ ধোলাই করে তাদের অনুপ্রাণিত করা, পাশাপাশি তাদের অস্ত্র প্রশিক্ষণ সহ আইডি তৈরি, নানান ব্যবস্থা করা, এবং এই প্রশিক্ষণ চলতো রীতিমতো বাংলায়, আসামে। এবং আমরা যে খবরটা সামনে এসেছে, যে জাল পাসপোর্ট সহ যে জাল আধার কার্ড, ভুয়ো আধার কার্ড তৈরি, সমস্ত বিষয় সামনে এসেছে। এবং এইখানে একটা জিনিস স্পষ্ট, যে সময় কিন্তু প্রক্রিয়াটা চলছে কিন্তু দীর্ঘদিন ধরে। এবং যেহেতু ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড তৈরিটা টাকার বিনিময়ে সহজে হয়ে যেত, বা ভুয়ো পাসপোর্ট 2 থেকে 5 লক্ষ টাকা খরচ করে ভুয়ো পাসপোর্ট তারা পেয়ে যেতেন, ফলে তাদের ক্ষেত্রে ভারতের নাগরিক হওয়াটা, ভারতবর্ষের থাকার ব্যবস্থাটা কিন্তু নিশ্চিত হয়ে যেত। আর যার ফলেই তারা ভারতের মাধ্যমে বিভিন্ন দেশে যেতেন, বাংলাদেশ, পাকিস্তান সহ বিভিন্ন দেশ, এবং দুবাই থাকা পরিযায়ী শ্রমিকদের তারা টার্গেট করতেন এবং তাদের এই
লক্ষ্য ছিল শুধুমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষেরা, এবং তাদের কিন্তু তারা যথেষ্ট সফল বলা যেতে পারে। এবং এই যে তাদের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ক্যানিংয়ে যে গ্রেপ্তার হয়েছে জম্মু কাশ্মীরের যে জঙ্গি, তার শ্বশুরবাড়িতে এসে, সুতরাং তিনিও কিন্তু বিভিন্ন জায়গায় গোপন বৈঠক করেন এবং তারা বিভিন্ন মাদ্রাসা খুলে তার মধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। ফলে এই যে জঙ্গি কার্যকলাপ কিন্তু বিপদে। কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাকে কেন টার্গেট করা হচ্ছে? তার কারণ এই মুহূর্তে যদি দেখি দেশের সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক কিন্তু যায় পশ্চিমবঙ্গ থেকে, এবং যেহেতু রাজ্যের শাসক দলের সঙ্গে সংখ্যালঘু ভোটের একটা নিবিড় যোগাযোগ রয়েছে, এবং যার ফলে কিন্তু অনেকটা সহজ হয়ে যায় এই জঙ্গিদের। এবং আমরা জানি এই বিশেষ করে যেহেতু বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের মাধ্যমে তারা কাজটা শুরু করেন, সুতরাং পরিযায়ী শ্রমিকরা তাদের বন্ধুত্ব হোক, তাদের আত্মীয়তার বন্ধন হোক, নানান ফাঁদেও অনেক জায়গায় ফেলে তারা কিন্তু এই জঙ্গি কার্যকলাপটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। ফলে উদ্বেগ কিন্তু বাড়ছে। তার কারণ এই যে দুবাইয়ে থাকা বা চেন্নাইয়ে থাকা, কেরালায় থাকা যেসব পরিযায়ী শ্রমিক রয়েছেন, তারা আর কোন রাজ্যে বিভিন্ন স্থানে থাকা আর কোন মানুষদের এই প্রশিক্ষণ, আইডি তৈরি থেকে শুরু অস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, তাও কিন্তু গোয়েন্দাদের খুঁজে দেখা দরকার। ফলে সবচেয়ে কিন্তু শুধু বাংলা না, দেশের ক্ষেত্রেও আতঙ্কের। তার কারণ বাংলাদেশের কয়েকজন জঙ্গি নেতা 3-4 মাস আগে জেল থেকে মুক্ত হয়ে তারা ভারত বিরোধী মন্তব্য করেছেন বলেই যে জঙ্গি কার্যকলাপ বেড়েছে তা নয়, এ রীতিমতো নীরবে চলছিল প্রায় দীর্ঘ 10 বছর ধরে। ফলে গোয়েন্দাদের আরও নড়েচড়ে বসছে গোয়েন্দারা, এবং দেখা যাক আগামী দিনে কী ছবি সামনে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।